গেল ১৬ বছরে স্বাধীনতার মূল ভাবধারা নষ্ট করেছে ফ্যাসিবাদী সরকার। তাই ৭১-এর স্বাধীনতাকে রক্ষার ভিত্তি ২৪-এ গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার কথা বলেন অর্থ উপদেষ্টা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। মোহন ইসলামের প্রতিবেদন। ভোর ৫টা স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত পুরোপুরি। ভোরের আলো ফোটার সাথে সাথে ৫টা ৫০ স্মৃতিসৌধের বেদিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার কিছু সময় পর শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানিয়ে তিনি কুশল বিনিময় করেন উপস্থিত অতিথিদের সাথে। তারপরেই শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও তার সহকর্মীরা। শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। বলেন, ভূখণ্ডের স্বাধীনতার পাশাপাশি মানুষদের তা ভোগ করতে দিতে হবে, তা না হলে স্বাধীনতা পূর্ণতা পাবে না। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষের সুখী সমৃদ্ধ। এই প্রসঙ্গে আমি আবার ২০২৪ যে ছাত্র জনতা এটা হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিশেষ। জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। একটা প্রক্রিয়ার ব্যাপার, সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। তাদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে ১৯৭১ সালে রুখে দাঁড়ায় বাংলার মানুষ। রক্ত দিয়ে অর্জন করে স্বাধীনতা। ৫৪ বছর পরে এসেও কেন আবার রক্ত দিতে হচ্ছে বাংলাদেশের মানুষকে? কেন নিজের অধিকার আদায়ে নামতে হচ্ছে রাজপথে? এমন প্রশ্ন রেখে স্বাধীনতার মূল স্তম্ভগুলো অর্জনের জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন এদেশের আপামর জনগণ। মোহন ইসলাম, ৭১, সাভার, ঢাকা। ২৪কে দ্বিতীয় স্বাধীনতা বলে তারা ৭১কে ছোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। মহান স্বাধীনতা দিবসে দেশের বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা। শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ২৪কে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা ৭১কে ছোট করতে চায়। এই ডিসেম্বরে নির্বাচন হবে বলে বিশ্বাস রাখতে চায় তার দল। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে। এদিকে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব সহ দলীয় বহু নেতাকর্মী। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে
জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সামর্থ্যকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। গত 15 বছর আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ইতিহাস জানিয়ে তিনি বলেন, আগামীতে দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস তুলে ধরতে হবে। আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সংস্কার ও ২৪-এর গণহত্যাকারীদের বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দেয়া হলে ছাত্র জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে যারা সরে যাবে তাদের সাথে ছাত্র জনতার ঐক্য থাকবে না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি, ২৪-এর গণ অভ্যুত্থানকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারলে পথ হারাবে না বাংলাদেশ। রহিম রুমনের প্রতিবেদন। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা আর বিভিন্ন দেশের কূটনীতিকদের পর জাতীয় স্মৃতিসৌধে একে একে শ্রদ্ধা জানাতে আসেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিগত ১৫ বছরের অপশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে নতুন সূর্য উঠেছে, সেই আলোয় আলোকিত করার প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও না, এবং সাধারণ জনতাই যেন তার যে মতামত ব্যক্ত মুক্তভাবে প্রকাশ করতে পারে, সেই জায়গায় কোনো বাধার সম্মুখীন না হয়, আমরা এমন বাংলাদেশ চাই। ২৪ পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই এসব টেন্ডারবাজ, চাঁদাবাজ যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে চাচ্ছে, তাদেরকে এই বাংলাদেশে এখন এই ধরনের কার্যক্রম বাংলাদেশ গণতন্ত্র চালু শুরু করতে দিবে না। ৭১ একটা প্রেক্ষাপট, সেখানে ছিল স্বাধীনতার সংগ্রাম, আর ২৪ হচ্ছে আমাদের স্বাধীনতার অর্জনকে পুনঃস্থাপন করার সংগ্রাম। তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের কৃত্রিম বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তো সেগুলি কার্যকর হবে না। তাদের মতে ৭১ কিংবা ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরস্পর বিরোধী নয়। তাই ঐক্য ধরে রেখে প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন সহ সব বিষয়ে পদক্ষেপ নিলে পথ হারাবে না বাংলাদেশ। যতগুলো প্রশ্নে আমরা ঐক্য তৈরি হবে, সেগুলো জাতীয় সনদ আকারের সামনে আসবে। তার যে অংশগুলো আসলে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। কিন্তু সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব না। ২৪-এর গণঅভ্যুত্থানের যে অর্জন, এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুন দিশার দিকে বাংলাদেশকে আমরা নিয়ে যেতে পারবো। ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা বলছেন, ৭১-এর চেতনার পথেই আছে ২৪। যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, তা থেকে যদি কেউ সরে যায়, তবে তাদের সাথে কোনো ঐক্য রাখবে না ছাত্র জনতা। যে পুরনো সংবিধান এবং পুরনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। নাহিদের হুঁশিয়ারি, গণহত্যাকারীদের বিচার করার আগে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশে যদি কোনো নির্বাচন দেয়া হয়, তবে ছাত্র জনতা তা মেনে নেবে না। সাম্য, মানবিক মর্যাদা কিংবা অসাম্প্রদায়িক বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ দিয়েছিল লাখো তরুণ, সেই আকাঙ্ক্ষা দীর্ঘ বছরেও রাজনৈতিক নানা সংকটে বাস্তবায়ন হয়নি। ৫৫তম স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, ৭১ আর ২৪ পরস্পর বিরোধী নয়, বরং ৭১-এর চেতনা বাস্তবায়নে এই ২৪-এ আরও একটি সুযোগ এসেছে। তারা মনে করেন, বড়দের অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন সম্ভব। রহিম রুমন, ৭১, সাভার, নবীনগর। স্বাধীনতা ও জামায়াতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পল্টনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, অনেকেই এখন জামাতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। যারা স্বাধীনতা নিয়ে গলাবাজি করছে, তাদের অনেকের পরিবারেও স্বাধীনতার বিরোধীরা আছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভায় অংশ নিয়ে দলটির সেক্রেটারি বলেন, অনেকেই এখন স্বাধীনতা ও জামায়াতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ফ্যাসিবাদ বিরোধী অনেক পক্ষ জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তিনি বলেন, যারা এখন স্বাধীনতা নিয়ে গলাবাজি করছেন, তাদের অনেকের পরিবারেও স্বাধীনতা বিরোধী সদস্য আছে। সবসময় একটা মহল
স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রয়াস, একটা অপচেষ্টা তারা করে থাকে। ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। আমাদের কাছে অন্তত 13 থেকে 14 জন নেতার নাম দিতে পারবো। আপনারা তদানীন্তন মুক্তিযুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করে। স্বাধীনতার মূল প্রত্যাশাগুলো পূরণ হয়নি উল্লেখ করে জামায়াত সেক্রেটারি দাবি করেন, কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের দলের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেমকে যুদ্ধ অপরাধী বানালেন, যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না, যারা কোনোদিন যুদ্ধ করেনি, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যুদ্ধাপরাধীদের তালিকা সংশোধন করে, আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধন করে তাদেরকে তালিকায় এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন। এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে একটা জুডিশিয়াল কিলিং। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণার চাইতে নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ করাটা বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন, আমরা সেই নির্বাচনে রাজি আছি। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। জাতীয় ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী, যখন কোনো কারণ তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। সঙ্গে থাকলে সঙ্গী, সাথে না। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনি দেওয়া হয়। ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের 6টি গান দিয়ে বীর শহীদদের প্রতি এই গান স্যালুট প্রদর্শন করা হয়। সুর আর ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন বাঙালি সংস্কৃতির শুদ্ধ মানুষ সঞ্জিদা খাতুন। সকাল পেরিয়ে ছায়ানট ভবন আর দুপুর পেরিয়ে শহীদ মিনার, ভক্ত স্বজন আর সংস্কৃতিজনের ভালোবাসাই তার প্রতি অর্ঘ্য হয়ে রইল। যদিও ছিল না রাষ্ট্রীয় সম্মানের কোনো আয়োজন। শ্রদ্ধা পর্ব শেষ হলেও তাকে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। তার আগে মরদেহ থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে। রিশাদ হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ভালোবাসা আর সুরের চেয়ে বড় কোনো অর্ঘ্য হয় কি? অন্তিম বিদায়ে সেই অর্ঘ্যই সঙ্গী হলো বাঙালি সংস্কৃতির শুদ্ধ মানুষ সঞ্জিদা খাতুনের। সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল বাতিঘর নেভে গেল, কিন্তু নেভে যাওয়ার অর্থ এই নয় যে শেষ হয়ে গেল। তিনি হৃদয়ের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন, সেটা তো ছড়িয়ে পড়ছে ক্রমশ, আমরা দেখছি। বাংলাদেশের প্রতিষ্ঠার অংশ হয়ে উনি থাকবেন হাজার বছর ধরে। সঞ্জিদা আপা এবং সেই সঙ্গে আমাদের প্রিয় ওয়াহিদুল হক সাহেব এবং সেই সঙ্গে আরও অনেকে এই বাঙালির সংস্কৃতির যে পরিচয়টা কি হবে সেটি তারা সাধনা করে গেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। She is a pioneer of the Bengali culture, not just in Bangladesh but for the whole Bengali community, and she is well respected and well renowned in India also. তার দেখানো পথটা ধরে যদি আমাদের প্রচেষ্টাটা থাকে একজন বাঙালি সম্পূর্ণরূপে একজন বাঙালি তৈরি হওয়ার, নানাভাবে তার কাছে ঋণী
দেশ চেতনা, প্রেম, সঙ্গীত, সাহিত্য, সংস্কৃতি, ভাষা সকল ক্ষেত্রেই তিনি ছিলেন শিক্ষক। ছায়ানট একটা প্রাতিষ্ঠানিক, তার একটা রূপ আছে, কিন্তু এর অন্তরাত্মাটা ছিলেন সঞ্জিদা খাতুন। এত ভালোবাসা, এত ঊর্ধ্বে ভাষা, মুক্তি আয়োজন, তবু কোথাও খেদ জাগে, কোথায় রাষ্ট্রীয় সম্মান? কেউ কি ঢাকাতে পেরেছে? রাষ্ট্র যারা আজকে নিয়ন্ত্রণ করেন তারা কি ঢাকাতে পেরেছেন? পারেননি। এই যে মানুষের ঢল এখানে, এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও আপনি পাবেন, শহীদ মিনারও পাবেন। এরা আমাদের প্রতিকৃতি, এটা আমাদের বাতিঘর। তবে শহীদ মিনারে সে উত্তরটি দিলেন তার ছেলে পার্থ তানভীর নভেদ। আলাদা স্বীকৃতির পেছনে কখনোই ছোটেননি, স্বীকৃতি বরঞ্চ পরিহার করেছেন। আমরাও মনে করি ওইভাবেই ওনাকে যেতে দেওয়া ভালো, কারো স্বীকৃতির আলাদা করে প্রয়োজন নেই। তো উনি কী করেছেন, উনি কিছু করতে পেরেছেন কিনা, এটা যদি মানুষ মনে করতে পারে সেটাই একটা স্বীকৃতি। সেটা ঘটা করে সুরে সুরে ভাসল স্মৃতির মিনার, তবু বেদনার অপার ভার একটু ঘুচল না। 2011-তে মা মারা গেল, তারপরে তো নানুর সাথে আরো ক্লোজ হয়ে গেলাম। বন্ধু চলে গেল, একটা বেস্ট ফ্রেন্ড ছিল। আছে মৃত্যু, আছে দুঃখ, তবু শান্তি, তবু আনন্দ। তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত পার্থ সঞ্জয়, 71, ঢাকা। ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেন ও বাসে রাজধানী ছাড়ছে বেশিরভাগ মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ ছিল। যাত্রীর চাপ আর ট্রেন ছাড়ার সময় খুব বেশি গড়মিল না থাকায় অস্বস্তি ছিল না। অনলাইন টিকিট জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল উপদেষ্টা। আর বাস যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন, কেউ কেউ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন। তবে বাস মালিক কর্তৃপক্ষ বলছে অন্য কথা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। কমলাপুর রেল স্টেশন ঈদযাত্রার তৃতীয় দিনে সকাল থেকেই ঘরমুখো মানুষের ছিল উপচে পড়া ভিড়। আপনজনদের সঙ্গে ঈদ করতে পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। এবার ঈদে লম্বা ছুটি, তাই আপনজনদের টানে ঈদের আনন্দ ভাগ করতে আগে ভাগেই পরিবারের সদস্যদের নিয়ে সবাই গ্রামে যাচ্ছেন। ঈদের আনন্দ সবার চোখে মুখে। এই প্রথম আর কি এত বেশি ছুটি, একমাত্র ঈদেই ছুটি দেয় একটু বেশি, তো একটু বেশি এক্সাইটেড। কষ্ট তো আছে, তার সাথে আনন্দও আছে। সকালে বেরোয় সবার বাড়িতে যাই, সালাম করি, সবার সাথে দেখা করি। এবার ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি যেতে পেরে খুশি সব বয়সের যাত্রীরা। ঈদের মধ্যে ফ্যামিলির সাথে দেখা হবে, বাড়িতে যাচ্ছি, অনেক খুশি লাগছে। ঈদের আনন্দই বাড়ি থেকে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, এজন্য বউ বাচ্চা নিয়ে বাড়িতে যাচ্ছি। বুধবার সকালে কমিউটার ট্রেন উদ্বোধন ও ঈদযাত্রা পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই সময় তিনি বলেন, রেলের লোকসানের জন্য দুর্নীতি, অপচয় ও বিনা টিকিটের যাত্রীরা দায়ী। অনলাইনে টিকিট জালিয়াতি চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। এখানে প্রতি 1 টাকা রোজগার করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। তো এইটার দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায়, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। অনলাইন টিকিটের ব্যাপারে যেসব অনিয়ম ছিল আমরা অনেকটাই প্লাগ করার চেষ্টা করছি। রেলের পাশাপাশি অনেকে দূরপাল্লার বাসে চড়ে ফিরছে গ্রামে। গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালেও সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল। রাজধানীর সায়দাবাদ থেকে বাসে চড়ে বাড়ি যাচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট কিংবা বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ। লম্বা ছুটিতে স্বাচ্ছন্দ্যে পরিবার সঙ্গে ঈদ করতে যাচ্ছে, এতে খুশি সবাই। ফ্যামিলি আগে দিচ্ছি যাতে ভিড়ের ভিতরে আর কি না যাওয়া লাগে, আজকে কম আছে এই জন্য। ভাই যে মজা করবো, কাজিন সব কাজিন মিলে একসাথে হব, সবাই একসাথে ঈদ করব। অনেকদিন পর বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, মজাটা অনেক, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে পারবো। অনেক যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন, তবে এটা মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। সৈকত সাদিক, 71, ঢাকা।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সদস্যভুক্ত 2107টি কারখানার মধ্যে 1944টি কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়েছে, যা মোট কারখানার 92.26%। বিজিএমইএ বলছে ব্যাংক থেকে নগদ প্রণোদনা পেলে বাকি কারখানাগুলো ঈদের আগেই বকেয়া পরিশোধ করতে পারবে। এজন্য 27শে মার্চ শেষ কর্মদিবসের পর শিল্প এলাকায় বাড়তি 2 দিন ব্যাংক খোলা থাকবে। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। গেল কদিন ধরে রাজধানীর শ্রমভবনের সামনে অবস্থান করে ঈদের আগে বেতন বোনাসের দাবি জানিয়ে আসছে টিআরজেড নামে পোশাক কারখানা শ্রমিকরা। শ্রমিকদের কথা, মালিক যদি তাদের মজুরি দিতে নাই পারে তাহলে তাদের দিয়ে কেন পরিশ্রম করিয়েছে আর কেনই বা অঘোষিতভাবে কারখানা বন্ধ রেখেছেন। 3 মাসের মজুরি না দিয়ে কারখানাটি বন্ধ করে দেন মালিক। 4 দিন ধরে এখানে আসি, আমাদের 3 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকা, এগুলোর জন্য আমরা এখানে আসি। আমাদের কোম্পানি টাকা দিলে আমরা এটা করতে পারবো না, করা সম্ভব না, আমাদের রাস্তায় বসে থাকতে হবে। বাচ্চা আছে একটা, আমার মা বাবা আছে, সবাই আছে, তাদের জন্য এখনো পর্যন্ত একটা সুতার গুনশি পর্যন্ত আমরা কিনতে পারি নাই। তবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে বিজিএমই বলছে 92% পোশাক কারখানা শ্রমিকরাই বেতন এবং বোনাস পেয়েছেন। আগামীকাল ব্যাংক খোলা আছে, সরকারি খোলা আছে, তারপর কিন্তু ব্যাংক 28-29টাই ব্যাংক খোলা আছে গার্মেন্টসগুলোর জন্যই, শিল্প অঞ্চলগুলোতে। তো সেই হিসেবে আমরা বিশ্বাস করি এগুলো বোনাস হয়ে যাবে এবং আমাদের শ্রমিক ভাইরা তারা ঈদের ছুটিতে যাওয়ার সময় মার্চের অগ্রিমটা তারা পেয়ে যাবে। শ্রমিক নেতারা বলছেন কিছু মালিক সরকারের কাছ থেকে ঋণ পাওয়ার আশায় বসে থাকে, তাদের এমন অপচেষ্টার কারণে সমস্যা তৈরি হয়। কতিপয় মালিক একটি সুবিধা গোষ্ঠী আছেন যারা চেষ্টা করেন ঈদকে সামনে রেখে সরকারের থেকে কোনোভাবে ঋণ নিয়ে এই বেতন বোনাস দেওয়ার একটা অপচেষ্টা করে। আমি বলবো এইটা থেকে সরকার এবার বেরিয়ে এসেছে এবং সতর্ক অবস্থানে আছে। যদিও শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বোনাসের পাশাপাশি সক্ষমতা সাপেক্ষে মার্চের পূর্ণ অথবা অর্ধেক মজুরি পরিশোধ করার। বিজিএমইএর সাবেক এই সহসভাপতি বলছেন নির্দেশনার পাশাপাশি সরকারের উচিত এই বিষয়ে সঠিক নীতি প্রণয়ন ও অর্থের যোগান দেওয়া। সরকারের উচিত আমাদের যারা শ্রম মন্ত্রণালয় এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, মিনিস্ট্রি অফ কমার্স সবার সাথে কথা বলে এখানে একটা পলিসি সাপোর্ট নিয়ে আসা, অর পলিসি প্লাস ফাইন্যান্স সাপোর্ট নিয়ে আসা, যাতে করে ক্যাশ ফ্লোতে মালিকরা কোনো ধরনের প্রেসারে না থাকে। তার মতে রমজানে কারখানার উৎপাদন কমে যায়, তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকদের কথা বিবেচনা করে নগদ টাকার প্রবাহ বাড়ানোর প্রয়োজন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। রাজধানী জুড়ে মার্কেটে, শপিং মলে যেন উৎসবের আমেজ। ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের ভিন্ন ভিন্ন সাজের সাথে জুতাও হওয়া চাই মানানসই। ক্রেতাদের সেই চাহিদা মাথায় রেখে এবার বিশেষ কালেকশন নিয়ে এসেছে জুতার জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড অ্যাপেক্স। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। শিশু থেকে বৃদ্ধ পছন্দের সাজে পরিপূর্ণ হয় ঈদের আনন্দ। ঈদ যত এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে জুতোর দোকানে। পোশাকের সাথে রং মিলিয়ে কিনতে হবে জুতো। পরিবারের কনিষ্ঠ সদস্যের জুতোটিও চাই মনের মতন। বসুন্ধরা সিটির অ্যাপেক্স আউটলেটে এমনটাই বলছিলেন ক্রেতারা। প্রতি বছরই আসি আমি এবং প্রতি বছর ঈদ মানে আমার অ্যাপেক্স। 1 বছরের বাবুর জন্য জুতো কিনতে আসছি, এটা পছন্দ হয়েছে, অনেক সুন্দর জুতোটা, আর অ্যাপেক্সের কালেকশন সুন্দর। আমি পিঙ্ক হোয়াইট দুটো জুতো কিনেছি, আর একটা কিনবো। কিডস ফুটওয়্যারের শোভা পাচ্ছে ব্যাক বেল্ট স্যান্ডেল, পাম্প শু, স্লিপার, স্যান্ডেল, লোফার আর ক্যাজুয়াল শু। লেডিস, মেন্স আর কিডস ক্যাটাগরির জুতোয় আনা হয়েছে স্টাইল আর কমফোর্টের কম্বিনেশন। লেডিস ক্যাটাগরিতে যেমন আছে রোজ দিনের কমফোর্টেবল শু, আছে পার্টি শু, পাম্প শু, মিল স্যান্ডেল, ওয়েজ হিল, স্টোন ওয়ার্ক করা শু সহ আরও অনেক স্যান্ডেল। মেন্স কালেকশনে আছে বিভিন্ন স্টাইলের লেদার ফুটওয়্যার, ভ্যালক্রো কিংবা মেটাল বাকলের ব্যাক বেল্ট, মিল স্যান্ডেল, নতুন আঙ্গিকের লোফার, মোকাসিন ও বুট শু। অ্যাপেক্স থেকে আমি দীর্ঘ 5 বছর ধরে শপিং করছি এবং অ্যাপেক্সের কোয়ালিটি ও মানসম্মত সব দিক থেকে উন্নত। এখানে জেন্টস কালেকশন অনেক সুন্দর, তো এই জন্য বাবার শুজ কালেকশন, মানে বাবার একটু বেশি জুতো পছন্দ করে, তো ওই আর কি বাবার জুতো কিনতে এসেছি। ফ্ল্যাট হিলও ভালো লাগে, একটু গ্রামে ট্রামে গেলে ফ্ল্যাট হিলগুলো খুব ভালো। কয়েকদিন আগে হচ্ছে আমার কিছু ফর্মাল জুতো কিনা হয়েছে, তো আমার ইউজুয়ালি অ্যাপেক্স আসা হয়। ডিজাইন যেমনই, টেকসই আর মজবুত জুতাই পছন্দ ক্রেতাদের। প্রিমিয়াম ব্র্যান্ড আমাদের অ্যাপেক্সে মোচি ফিমেলে, তো এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 3000 থেকে। আমাদের অনেক ধরনের নতুন নতুন মডেল এসেছে, যার কারণে হচ্ছে মানুষজন ভালো মতো চুজ করতে পারছে। একজন কাস্টমার আসলে
2 জোড়া 3 জোড়া করে নিয়ে যাচ্ছে এবং কালার ম্যাচিং করে ড্রেসের সঙ্গে দেখতে সুন্দর লাগতেছে। ইন জেনারেল হচ্ছে 25,000 টাকা পর্যন্ত আমাদের এখানে কালেকশন আছে এবং ইন্টারন্যাশনালি যে টপ ব্র্যান্ডগুলো নাইকি, এসিস, এডিডাস, সেই প্রোডাক্টগুলো ক্লার্ক আমাদের অ্যাপেক্সে তারা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট তারা আমাদের এখান থেকে পেয়ে যাবে। অনলাইন পেমেন্টে আছে বিশেষ ক্যাশব্যাক ও ছাড়। এই ঈদে অ্যাপেক্সের নতুন কালেকশন 2000-এর বেশি ডিজাইনের জুতো মিলছে দেশ জুড়ে 500-রও বেশি আউটলেটে। সুমন সুমি, 71, ঢাকা। ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। ভারতের সংখ্যালঘুরা ক্রমশ বাজে আচরণের শিকার হওয়ায় এই আহ্বান জানিয়েছেন কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটির সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতি অব্যাহত ছিল। একই সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য বেড়েছে। কমিশন আরও বলেছে, হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছর নির্বাচনী প্রচারের সময় মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। এমনকি গত বছরের এপ্রিলে মুসলিমদের অনুপ্রবেশকারী এবং তারা অনেক বেশি সন্তান জন্ম দেয় বলেও কটাক্ষ করেন মোদি। ধর্মীয় স্বাধীনতা খর্ব করার জন্য ভারতকে বিশেষ উদ্বেগপূর্ণ হিসেবে চিহ্নিত করতে মার্কিন সরকারের কাছে সুপারিশ করেছে আমেরিকার ধর্মীয় স্বাধীনতা প্যানেল। একই সাথে বিকাশ যাদব ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন তারা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। দক্ষিণ কোরিয়ার ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 24 জনে। এতে আহত হয়েছেন আরও 26 জন, যাদের মধ্যে 12 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, উইসেয়ং কাউন্টিতে ছড়িয়ে পড়া আগুনে 14 জন এবং সানচেয়ং কাউন্টির আগুনে বাকি 4 জন মারা গেছেন। মৃতরা সবাই 60 ও 70 ঊর্ধ্ব ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক কর্মকর্তা। লোকালয়ের কাছাকাছি আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় 27,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দাবানলের কবলে পড়া এলাকার কাছাকাছি কারাগার থেকে বন্দীদেরও অন্যান্য জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাকসু বলেছেন, দাবানল নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ সব সদস্য মাঠে রয়েছে। এমনকি দেশে অবস্থানরত মার্কিন সেনারাও সাহায্য করতে এগিয়ে এসেছেন। তবে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় আগুন আরও ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি। ম্যাচ ড্র করলেও এক চিলতে হাসি নিয়ে সবাইকে ঈদ মোবারক জানালেন বাংলার হামজা চৌধুরী। প্রাচ্যে স্কটল্যান্ড খ্যাত শিলংয়ে রাজ করেছে ইংল্যান্ডের ছুরি ঘোরানো বাংলার প্রিন্স হামজা। গোল মিস করা সতীর্থদের প্রতি নেই কোনো আক্ষেপ, লক্ষ্য একটাই, যেতে হবে অনেক দূর। হামজা চাইলেন সবার সাপোর্ট, এমনটাই খেলাযোগকে জানালেন লাল সবুজদের নতুন এই প্রতিনিধি। শিলং থেকে পার্থ বণিকের রিপোর্ট। ভারতের বিপক্ষে ম্যাচ জিততে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়া। ম্যাচ শেষে ড্রেসিং রুম থেকে বের হবার পথে তাই হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশ ভারত দুদেশের গণমাধ্যম মুখে হাসি নিয়ে হামজা চৌধুরী দিয়েছেন সবার প্রশ্নের উত্তর। Hamza, first time you wear the red jersey, how do you feel? Super proud, very, very proud. Me and my family are proud. I'm going to go see them now. So, do you think the result would be different? You can win the match? Yeah, for sure. I think in the first half especially, we had some very good chances. But that's football. We worked very hard to create these chances, and the next game, I'm for sure we'll score them. ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা নামে ভারে বাংলাদেশের বাকি ফুটবলারদের থেকে অনেকটা এগিয়ে। তারপরেও হাম্বল হামজা চৌধুরী জানিয়ে দিলেন তার দলের মূল শক্তিটাই হচ্ছে team game. You know, our strongest attribute is a team, you know, and we have to make sure everyone knows that, bring the spirit up, and we showed good spirit out there today. I'm so proud of everyone in the team. They worked super hard for a month. I just came to join for the last 5 days, you know, but they put in all the hard work, and you can see, like I keep saying, it's a slow process, and we're going to, inshallah, be successful.
একের পর এক গোল মিস, ফিফা র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা ভারতের বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ হাত ছাড়া। প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলতে নামা হামজা এই গোল মিসে সতীর্থদের উপর কি নাখোশ? No, it's not about that. It's about creating the chances, you know. That's football. Everyone misses chances. You watch the Premier League, they miss chances. You see World Cup final, they miss chances. Thank you for all your support. Keep supporting us with positive vibes, please. And inshallah, you know, we've got some 2 big games in June. Eid Mubarak. Eid Mubarak. টিম বাংলাদেশ টিম বাসে করে যাচ্ছে হোটেলে এবং সবার মুখে হাসি। ভারতের বিপক্ষে ম্যাচ, যে ম্যাচটা তারা শুধু ড্র করেনি, ডমিনেট করেছে। এখন সামনের দিকে শুধু ফোকাস করার পালা, যেখান থেকে শুরুটা হলো এই ম্যাচে। এরপর থেকে আসলে পিছে ফিরে তাকানো নয়। সবাই শুধু বলছেন যে এই বাংলাদেশ টিম আসলেই অনেক দূর যাবার যোগ্য। পার্থ বণিক, ৭১, শিলং, ভারত। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।